স্টার্ট হচ্ছে। Thank you everyone. Welcome to my last class on film studies. And today I will try to teach you how to review a movie. I will actually go through the process of a movie review or a film review. So we have actually read about the sections on the evolution of the cinema, on the cinematographic techniques, on the adaptation and appropriation. I have finished in the last class. And today I will start about movie review. Remember that there is not a very good chance of asking questions from movie review. Movie review থেকে প্রশ্ন করার সম্ভাবনা কম এই কারণেই, কারণ তোমাদের কিন্তু এবারের পরীক্ষাতে 5 নম্বরের প্রশ্ন আসবে। 10 নম্বরের কোয়েশ্চেনে জেনারেলি মুভি রিভিউ থেকে কোয়েশ্চেন্স আসে আমরা জানি। So it will be actually 5 marks questions. Hence movie review থেকে সম্ভাবনা কম, যদি অফলাইন এক্সামিনেশন যদি হয়, হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে মুভি রিভিউ থেকে কোয়েশ্চেন আসতে পারে। মুভি রিভিউ বিষয়টা আমরা অলরেডি পড়েছি, কারণ আমরা অনেক সিনেমা দেখেছি, আমরা অনেক সিনেমারই ভেতরে স্টোরিগুলো, ন্যারেটিভ টেকনিক, সিনেমাটোগ্রাফিক টেকনিক অ্যানালাইজ করার চেষ্টা করেছি। ফলে মুভি রিভিউ ইজ নাথিং ডিফারেন্ট ফ্রম দ্যাট কাইন্ড অফ অ্যানালিসিস, বাট ইট উইল বি ডেফিনেটলি আ ডিপ অ্যানালিসিস অন দ্যাট পার্টিকুলার মুভি। কারণ ওই বিশেষ সিনেমার উপরে আমরা যখন বেশি বড় করে আলোচনা করব, তখনই সেটা মুভি রিভিউতে পরিণত হবে। নাহলে সিনেমাটোগ্রাফিক টেকনিক এবং অন্যগুলোতে বেসিক্যালি সিনেমাটোগ্রাফির অন্যান্য টেকনিক নিয়ে আমরা আলোচনা করেছি, এখানে ওই মুভির ওপরে আমরা আলোচনা করব। বেশ, তাহলে আমরা আলোচনার মধ্যে ঢুকি। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে একটা মুভিকে একটু রিভিউ করে দেখিয়েছি। সেটা হচ্ছে ব্যাটলশিপ পটেমকিন, 1925 এর মুভি, অনেক পুরনো মুভি। আজকের ক্লাসে আমরা এবং চার্লি চ্যাপলিনের 1931 এর সিটি লাইটস আমি রিভিউ করিয়ে দেখেছি। কয়েকটা বিখ্যাত সিনেমা যেগুলো খুবই ক্যানোনিক্যাল সিনেমা। পথের পাঁচালী 1955 সাল। মানে মুভি রিভিউ দুভাবে কোয়েশ্চেন আসতে পারে। একটা কোয়েশ্চেন আসতে পারে, দে ক্যান ডাইরেক্টলি আস্ক ইউ অ্যাবাউট দ্য মুভি while naming the movie, মুভির নাম করে ডাইরেক্টলি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর 2 নম্বর কোয়েশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে আগের বারে যেরকম এসেছিল, দে ক্যান আস্ক ইউ অ্যাবাউট এনি মুভি, যে কোনো মুভি। আমি একটা লিস্ট করে দিয়েছি ক্যানোনিক্যাল কিছু বিখ্যাত মুভি যার রিভিউ আসতে পারে। সিটিজেন কেন, বাইসাইকেল থিভ, বেন হুর, ভার্টিগো, ব্রিথলেস, সাউন্ডস অফ মিউজিক, আন্দ্রেই রুভলেভ বিখ্যাত সিনেমা, তারকভস্কির জুরাসিক পার্ক, শিন্ডলারস লিস্ট, ইনসেপশন, ইটসেট্রা ইটসেট্রা ইটসেট্রা। এবারে এই লিস্ট তো এন্ডলেস, তো শেষ করা প্রায় অসম্ভব, কারণ যে কোনো সিনেমা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের ক্লাসে একটা সিনেমা ধরবো, সেই সিনেমা সম্পর্কে একটু জানবো এবং কেমন করে মুভি রিভিউ করতে হয় সেই স্টেপ বাই স্টেপটা জানবো। মাথায় রেখো, মুভি রিভিউ ক্যান বি আস্কড 2 types of question in the movie review section. First, they can name you the film, possibility রয়েছে because of the online examination. Second, they can ask you to review any movies from the film history. So in case of the second question, you can review any movie of your choice. বাবা কেন চাকর থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যে কোনো কিছু তোমরা রিভিউ করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, প্রথম প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেই পার্টিকুলার মুভিটা কি রিভিউ করতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কি? দেখো এইবার আমি আসছি দ্য স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন অর রোড ম্যাপ of how to review a movie. Before writing the review of a movie, you have to ask certain questions, because movie review is a process. Movie review, you don't ability to review a movie in a single day. Why? Because movie is basically a socio-cultural phenomenon. Actually a movie cannot be separated from the socio-cultural context. সেই বিশেষ কনটেক্সট থেকে কিন্তু মুভিকে ডিফারেন্সিয়েট করা যায় না। আমি এক্সাম্পল দিচ্ছি।
For example, Pather Pachali. Pather Pachali is a movie which is very much ingrained with the atmosphere of the Bengal village, of the village Bengal. বাংলার যে গ্রাম সভ্যতা, the civilization of the Bengal, সেই গ্রাম সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে পথের পাঁচালী জড়িত। And it describes the life of the two adolescent young man, one is Opu, another is Durga. এদের যে জীবনের যে ওয়ান্ডার, bafflement, seeing the entire world, গোটা পৃথিবীকে দেখে অবাক হচ্ছে, রেলওয়ে দেখে অবাক হচ্ছে, ঘাস কাশের বনের মধ্যে দিয়ে ছুটে ছুটে যাচ্ছে, এই যে সেন্স অফ দ্য ওয়ান্ডার, গোটা পৃথিবীর জ্ঞান তারা নিজের মধ্যে নিতে চায়। জ্ঞান পিপাসু বাঙালির, ওয়ান্ডার থ্রাস্ট বলে একটা ওয়ার্ডই রয়েছে, জ্ঞান পিপাসু বাঙালির একটা রিফ্লেকশন আমরা এই পথের পাঁচালীর মধ্যে পাচ্ছি। ফলে তোমাকে কিন্তু এই সোশ্যাল কনটেক্সটটা খুব ভালো করে জানতে হবে, এবং কি জানতে হবে, দ্যাট পথের পাঁচালী ইজ বেসিক্যালি অ্যান অ্যাডাপ্টেশন, ইট ইজ নট অ্যান অরিজিনাল মুভি, ইট ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'s novel. So in order to review the movie, you have to know about the socio-cultural background of that movie. Satyajit Ray actually make that Pather Pachali in 1955 after selling actually his mother's gold, and later West Bengal government actually said him that they will sponsor and produce some parts of the movie. Then Chief Minister Bidhan Chandra Ray agreed to do that. সেটা করতে রাজি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ভাবতে পারছো পশ্চিমবঙ্গ সরকার একটা সিনেমা প্রডিউস করছে। এখন যদি পরমানন্দ বলে আমি একটা সিনেমা প্রডিউস করব, পশ্চিমবঙ্গ সরকার ডেফিনেটলি রাজি হবে না, কিন্তু তখন রাজি হয়েছিল। কারণ সত্যজিৎ রায়কে দেখে হয়তো মনে হয়েছিল বিধান রায়ের, দুজনই গ্রেট মানুষ, যে কিছু একটা ঘটতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এগ্রিড টু প্রডিউস দ্য মুভি। ফলে যখন কোনো একটা সিনেমা নিয়ে তুমি কাজ করবে বা সিনেমাকে রিভিউ করবে, তার সোশিও পলিটিক্যাল কনটেক্সট জানা খুব গুরুত্বপূর্ণ। That the cinema is not an original cinema. The storyline has been borrowed from Vibhutibhushan Bandyopadhyay's novel, and the script Chitranatya has been written by, of course, Satyajit Ray. So, what are the facts that you should know before reviewing a movie? First, is this film part of a franchisee? How does it suit the series? Franchisee mane ki? একটু বলো সবাই, FRANCHIAC। সব ভোট দেনের অধিকার না, দ্যাটস আ ডিফারেন্ট থিং, দ্যাটস ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি। এখানে কি ফ্র্যাঞ্চাইজি কি? Is that movie actually part of a particular kind of movie? আমি এক্সাম্পল দিচ্ছি ফ্র্যাঞ্চাইজি or a series. For example, Tom and Jerry is a franchise. If you want to make a movie on Tom and Jerry, you have to take permission from Fred Wembley or from MGM, Metro Goldwyn Mayers. For example, if you want to create a movie on the Mickey Mouse is a franchisee. Mickey Mouse এর নামে কিন্তু ফর এক্সাম্পল জলের বোতল বিক্রি হয়, মিকি মাউসের নামে কিন্তু পিছনের ব্যাগ তৈরি হয়, ডিজনিল্যান্ডের একটা ক্যারেক্টার মিকি মাউস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি। আমরা ফ্র্যাঞ্চাইজির এক্সাক্ট মানেটা একবার দেখে নেব। Franchising is actually based on the marketing concept which is adopted by a business organization for its selling of the organization. For example, McDonald is a franchisee. যদি ম্যাকডোনাল্ড এর বার্গার করতে চায়, তুমি করতে চাও, তাহলে তোমাকে তাদের ফ্র্যাঞ্চাইজি নিতে হবে। ম্যাকডোনাল্ড তোমাকে বলে দেবে কেমন করে বার্গার করবে, রেসিপি বলে দেবে, কি কি যন্ত্র চাই বলে দেবে। আমাদের ভারতবর্ষে ম্যাকডোনাল্ড কেন, কি করে এত ম্যাকডোনাল্ড তৈরি হয়েছে? বিকজ কেএফসি কি করে তৈরি হয়েছে? বিকজ অফ দ্য ফ্র্যাঞ্চাইজি। ওকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা বিজনেস মডেল, এটা বলে স্কেলেবিলিটি, স্কেল SCALABILITY। স্কেলেবল বিজনেস মানে আমি একটা বিজনেস তৈরি করেছি একটা কনসেপ্টের আকারে, সেটা বিভিন্ন লোককে এটা বিক্রি করছি। অর্থাৎ সেই মুভিটা একটা ফ্র্যাঞ্চাইজির পার্ট কিনা। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো যে ক্রিস 1, ক্রিস 2, তার আগে কোই মিল গায়া, ইটস আ পার্ট অফ আ ফ্র্যাঞ্চাইজি। তাহলে যে মুভিটা করছো সেটা একটা সিরিজের মধ্যে পার্ট কিনা, একটা ফ্র্যাঞ্চাইজির পার্ট কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন তোমাকে করতে হবে, তোমাকে জানতে হবে। এবং হাউ ডাজ ইট স্যুট দ্য সিরিজ? যদি সিরিজের পার্ট হয়, ফ্র্যাঞ্চাইজি মানে এটা সিরিজের পার্ট,
তাহলে কেমন ভাবে এই সিরিজের অংশতে এই পার্টিকুলার মুভিটা পরিণত হচ্ছে, এটা প্রথম কোয়েশ্চেন তোমাকে জানতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন, is the plot of the movie actually based on a novel and or a fantasy or a real life events? So whether it's an adaptation or an appropriation, and you have to know about the genre of the movie. What are the genre of the movie? For example, is it a horror film? Is it a science fiction? Is it a rom-com, a romantic comedy? হিরো হিরোইনকে কি মানে প্রপোজ করছে, নাকি রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো এক ধরনের আমরা বলছি যেটাকে রিফট দিয়ে এক ধরনের শেষ হয়েও হইল না, শেষ দিয়ে শেষ হচ্ছে। ফলে ইউ হ্যাভ টু নো দ্য জনরা, নাকি ইটস আ হরর ফিল্ম, মাঝে মাঝে ভূত চলে আসছে, প্রেত চলে আসছে, সুপার ন্যাচারাল ইন্টারভেনশন অফ দ্য সুপার ন্যাচারাল এন্টিটিজ আর অকারিং। We have to know the genre of the movie, কিভাবে কোন পার্টিকুলার জনরাতে সিনেমাটা তৈরি হচ্ছে। আর কি জানতে হবে, did the writer manage to create a clear and captivating plot? এটা এবার তোমার সাবজেক্টিভ পারসেপশন, তোমার সিনেমাটা বেসিক্যালি ভালো লেগেছে কিনা, the plot line, the story line, whether the writer who is the author has managed to create a very captivating, মানে তোমাকে মানে গ্লুড করে চেয়ারের মধ্যে বসিয়ে রাখতে পারে কিনা আঠা দিয়ে, সেইটা তুমি বলবে। 4 নম্বর কি, is the rhythm of the movie? স্যার বলো 3 নাম্বারটা বুঝতে পারলাম না। 3 নম্বরটা হচ্ছে, is the writer managed to create a clear and captivating plot? তোমার সাবজেক্টিভ পারসেপশন, সিনেমাটা দেখে সুস্মিতার ভালো লেগেছে নাকি লাগেনি, সিনেমাটার মধ্যে সেই অ্যাট্রাকটিভ ক্ষমতা রয়েছে কিনা, চেয়ারের মধ্যে তোমাকে বসিয়ে রাখতে পেরেছে কি পারেনি, সিনেমাটা তুমি দেখে দেখতে উঠে যাচ্ছ নাকি উঠে যাচ্ছ না, প্লটটার কতটা ক্ষমতা রয়েছে ক্যাপটিভেটিং প্লট ক্রিয়েট করার জন্য। পরিষ্কার? হ্যাঁ স্যার। পরিষ্কার, বেশ। 4 নম্বর, is the rhythm of the movie dynamic or smooth? Are there too many needless details? অনেক সিনেমাতে যেটা ঘটে, সিনেমা is very much speedy in nature, খুব স্পিড, মানে পরপর 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 ঘটনা ঘটছে। ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ অ্যাভেঞ্জার মুভি, ফর এক্সাম্পল এনি কাইন্ড অফ সুপার হিরো মুভি, যে কোনো সুপার হিরো মুভিতে ঘটনার পর ঘটনা অ্যাকশন প্যাকড পরপর আসছে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, মানে ইউ আর ভেরি মাচ বিজি উইথ দ্য অ্যাকশন, দ্য মুভিজ কনস্ট্যান্টলি স্মুথ ইন নেচার। অনেক ক্ষেত্রে আবার অনেক মুভি ডাইনামিক হয়, ডাইনামিক মানে কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে, মানে একটা সিন থেকে আরেকটা সিন অনেক সময় নন রিলেটেড, অনেক আর্ট সিনেমাতে হয়, একটা লোক সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছে, এবং তুমি সিনেমা হল থেকে উঠে আসতে পারছো না, কারণ সিনেমাটা 4টে অস্কার পেয়েছে, 5টা কান ফিল্মসে অ্যাওয়ার্ড পেয়েছে, 4টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সেখানে তুমি ভাবছো কিছু একটা তো আছে সিনেমার মধ্যে, একটু দেখি সিনেমার মধ্যে কি আছে। ফলে দ্য মুভমেন্ট অফ দ্য সিনেমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি রিভিউ লেখো তোমাকে বলতে হবে সিনেমার মুভমেন্টটা কিরকম, স্মুথ ডাইনামিক নাকি জল্টেড মুভমেন্ট, আটকে আটকে যাচ্ছে, আর একটু স্পিড হলে ভালো হতো। মুভমেন্ট ইজ রিলেটেড উইথ দ্য আদার কোয়েশ্চেন দ্যাট হোয়েদার দ্য প্লট ইজ ক্যাপটিভেটিং। যত বেশি সিনেমার মধ্যে মুভমেন্ট থাকবে, যত বেশি গতির মধ্যে থাকবে, তত বেশি সিনেমার মধ্যে কিন্তু প্লট অনেক বেশি ক্যাপটিভেটিং হবে। যে কোনো ক্রিস্টোফার নোলানের সিনেমা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সিনেমা হয়, কিন্তু প্লট অত্যন্ত ক্যাপটিভেটিং হয়, গল্প বলার ধরন অন্যরকম হয়, মিউজিক ব্রিলিয়েন্ট হয়, হ্যান্স জিমারের মিউজিক ইউজ করে, ডুগুডুং 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 করে বাজছে মিউজিক পাগলের মতো, আমি দেখাবো একটু পরে। ফলে সেই যে স্পিডটা, সিনেমার স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। ফলে rhythm of the movie. 5 number important question, what is the target audience of the film? Is it G-rated, R-rated or unrated? আবার A-rated হয়। তোমরা তো এইসব ব্যাপারে এক্সপার্ট লোকজন, এই G-rated, R-rated বা unrated ব্যাপারে আমার কিছু বলার দরকার নেই, তাও আমি জাস্ট একবার বলে দিচ্ছি যে মানে বিভিন্ন অডিয়েন্সের
ওপরে ভিত্তি করে, বয়সের ওপরে ভিত্তি করে এই রেটগুলো করা হয়। এই রেটগুলো করা হয় এই জন্য, এই সিনেমাটা সেন্সর করার জন্য, সেন্সরশিপ অ্যান্ড সিনেমা, এই সিনেমাটার এজ গ্রুপ কি, কোন অডিয়েন্স দেখবে তার জন্য। ফলে সিনেমাটা কি রেটেড সেটা জানা দরকার। কি কি রেট রয়েছে, বিভিন্ন ধরনের রেট ইউজ করা হতো। 70-72 একটা রেট ছিল, 72 থেকে 84-তে একটা রেট, এখন এক ধরনের নতুন রেটিং সিস্টেম চলে এসছে। তো আমরা যদি মোটামুটি আইএমডিবি তুমি তো বলছো মানে র্যাঙ্কিং, হ্যাঁ এক্স্যাক্টলি আইএমডিবি র্যাঙ্কিংও করে আবার রেটিংও করে। তুমি যেটা বলছো রটেন টমেটোস বা আইএমডিবি, এরা সিনেমাতে কত নাম্বার পেয়েছে সেইটা বলে। এই রেটিংটা হচ্ছে অন্যটা, এটা হচ্ছে কোন বয়সের লোকজন অ্যাডমিট কি অ্যাডমিটেড নয়, এটা সেন্সর কোড করে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আইএমডিবি। তাহলে দেখ আমি বলছি যে আইএমডিবি বেস্ট সিনেমা, আইএমডিবি একটা লিস্ট করেছে, মানে মানে টপ রেটেড মুভির একটা লিস্ট, ঠিক আছে। এটা খুবই বিখ্যাত একটা অর্গানাইজেশন, এবং তোমরা ডেফিনেটলি এই যে মুভির টপ রেটেড মুভির লিস্ট দেখে তোমরা সিনেমা দেখতে পারো। আইএমডিবির বেস্ট অল টাইম মুভিজ এর লিস্টে শশাঙ্ক রিডেম্পশন আছে, আমার অত্যন্ত প্রিয় সিনেমা, আমি হয়তো 100 বারের উপর দেখেছি। দ্য গডফাদার, ফ্রান্সিস ফোর্ড কপোলার, আমি 3টে পার্টি অনেকবার দেখেছি। 1972 এই সিনেমা চলতে থাকে। গডফাদার 2 রয়েছে, ডার্ক নাইট 4 নম্বরে রয়েছে। এইটা হচ্ছে রেটিং, কত নাম 10-এর মধ্যে কত দিয়েছে। এটা তো একটা আলাদা, এটা তো 10-এর মধ্যে কত নাম্বার পেয়েছে। রটেন টমেটোস আর একটু নাম্বারটা কম দেয়। রটেন টমেটোস, আইএমডিবি, এটা সব থেকে বড় র্যাঙ্কিং অর্গানাইজেশন। এইটা আলাদা, এটা হচ্ছে কোন বয়সের ছেলেমেয়েরা সিনেমাটা দেখতে পারবে। জি রেটেড মানে জেনারেল অডিয়েন্স, সবাই দেখতে পারবে, অল এজেস অ্যাডমিটেড। ধরো দেখ এমন সিনেমা জুরাসিক পার্ক, সবাই দেখতে পারবে। যদি ভায়োলেন্স থাকতো তাহলে পারতো না। রেটেড পিজি, পিজি মানে পেরেন্টাল গাইডেন্স সাজেস্টেড, অর্থাৎ পাশে পেরেন্টদের থাকতে হবে এবং পেরেন্টরা গাইড করবে তার ছেলেদেরকে, এটা দেখতে পাবে এদেরকে, তাদের সন্তানদেরকে এই সিনেমাটা দেখতে, whether some material may not be suitable for the children, whether it is suitable for you or not. এরপরে আছে রেটেড PG-13, parents are strongly cautioned some materials may be inappropriate for the children under 13. কিন্তু তোমাকে সিনেমা হলের মধ্যে ঢুকতে দেবে 13 বছরের কমের ছেলেমেয়েদেরকে, কিন্তু পেরেন্টের দায়িত্ব। এরপর হচ্ছে রেটেড আর, রেস্ট্রিক্টেড, under 17 requires accompanying parent or adult guardian, মানে সঙ্গে করে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। আন্ডার 17 এর হলে তোমাকে বাবা বা মাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বাবারা। এনসি, তবে ইন্টারনেটের যুগে সব কিছুই করতে হচ্ছে না, সেটা অন্য কথা। NC-17 হচ্ছে অ্যাডাল্টস অনলি, 17 তলায় কেউ অ্যাডমিটেড নয়। আমাদের ভারতবর্ষে যেটা 18, বিদেশে সেটা 17। এই রেটিংটা কি কি দিয়ে তৈরি হয়? সিনেমার মধ্যে ভায়োলেন্স কতটা রয়েছে, ডেপিকশন অফ দ্য ভায়োলেন্স। যদি তোমরা কেউ ট্যারান্টিনোর কোনো সিনেমা দেখে থাকো, তোমরা ট্যারান্টিনোর কোনো সিনেমা দেখেছো? দেখোনি? অসাধারণ। কুইন্টিন ট্যারান্টিনো সিনেমা দেখোনি? এটা হতে পারে? কিল বিল দেখেছো? কিল বিল সে কি খুবই মানে কুইন্টিন ট্যারান্টিনো, আমরা ট্যারান্টিনোর একটা ভায়োলেন্স দেখবো, সবাই বলে বাবা স্যার ভায়োলেন্স দেখাচ্ছেন, কিন্তু তোমরা তো সবাই অ্যাডাল্ট, এবং সিনেমার মধ্যে ভায়োলেন্স মানে কেমন করে দেখানো হয়েছে। ট্যারান্টিনো ইউজ করেছেন ভায়োলেন্সকে অ্যাজ আ ওয়ে অফ স্যালভেশন, নির্বাণ লাভের পথ হিসেবে প্রায় স্যালভেশনকে ইউজ করেছেন। ট্যারান্টিনোর কয়েকটা সিনেমার মধ্যে ভয়ঙ্কর ভায়োলেন্স, অ্যাবসলিউট ডেঞ্জারাস ভায়োলেন্স। এই যে ঘোড়ার মাথা উড়ে যাচ্ছে, এই যে ব্রুস উইলসের সারা দেহের মধ্যে রক্ত, সবাই মরে পড়ে আছে। ট্যারান্টিনো অলওয়েজ ইউজেস ব্লাড, এই যে মাথাটা কাটা হচ্ছে, ট্যারান্টিনো ইজ ফুল অফ ব্লাড, এবং এই ব্লাডের মধ্যে দিয়ে কিন্তু ট্যারান্টিনোর সিনেমার সবচেয়ে মানে মানে রিডেমশন। রক্ত বমি করছে, আমি এর বেশি দেখাচ্ছি না, অনেক ছাত্রছাত্রীরা হয়তো খুবই মানে উত্তেজিত করবেন, কিন্তু ট্যারান্টিনো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিনেমা মেকার। কুইন্টিন ট্যারান্টিনো মানে এই মুহূর্তে বেঁচে আছে, এরকম পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন ট্যারান্টিনো। আমেরিকান ফিল্ম ডিরেক্টর, আর্টিস্ট, uses violence as a way of salvation.
ট্যারান্টিনো সিনেমা দেখতে গেলে তোমাকে 18 বছরের বয়সের উপরে বয়স হতে হবে। American film director, screenwriter, producer, actor. His films used non-linear storyline, একবার এখানে একবার ওখানে একবার সেখানে, dark humor, stylized violence, ভায়োলেন্সের ধরনটা একরকম, হাতটা কেটে নিল, কেটে ঝরিয়ে দিল, ঠিক আছে, বাকি মানুষটা বেঁচে আছে, সে মানুষ আবার প্রতিশোধ নিতে ফিরে এলো 10 বছর বাদে, তার কাটা হাতটা এখানে সার্জারি টার্জারি করে একটা আর্টিফিশিয়াল হাত সে লাগিয়েছে। এবং অল্টারনেটিভ হিস্ট্রি, বিকল্প ইতিহাস পাঠ, রেড ইন্ডিয়ান সিনেমা, মানে রেড ইন্ডিয়ানদের ইতিহাসটা রেড ইন্ডিয়ানদের মুখ দিয়ে বলাচ্ছে। এবং তার সিনেমাকে বলে নিও নয়ার। নিও নয়ার ইজ আ রিভাইভাল অফ দ্য জনর অফ দ্য ফিল্ম নয়ার। ফিল্ম নয়ার কি আমি একটা ক্লাসের মধ্যে বলেছিলাম, সিনেমার মধ্যে সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, সিনেমার মধ্যে ডিটেকটিভ থাকবে, কিন্তু কালার নয়ার সিনেমা সাধারণত ব্ল্যাক এন্ড হোয়াইটে হয়, নিও নয়ার কালারে হবে। সো কুইন্টিন জেরম ট্যারান্টিনো এই মুহূর্তে বেঁচে আছে এরকম পরিচালক, এরকম ধর ফর এক্সাম্পল ক্রিস্টোফার নোল্যান, ফর এক্সাম্পল স্টিভেন স্পিলবার্গ, ফর এক্সাম্পল জেমস ক্যামেরন যিনি টাইটানিক করেছেন বা অ্যাভাতার করেছেন, তাদের লেভেলেরই একটা পরিচালক ট্যারান্টিনো। ট্যারান্টিনোর করা বিখ্যাত সিনেমা, প্রথম সিনেমা হচ্ছে পাল্প ফিকশন 1992 সালে, সিনেমার রোড ম্যাপই বদলে যায়। জ্যাঙ্গো আনচেইন 2012 সালে, খুবই বিখ্যাত সিনেমা। জাপানিজ মার্শাল আর্টসের উপর একটা ডকুমেন্টারি করেছিলেন দারুণ, এবং কিল বিল ভলিউম 1 3টে ভলিউমে পাবলিশ করেছিলেন 2003 সালে কিল বিল। ফলে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন সারা জীবনে ট্যারান্টিনো। ট্যারান্টিনোর সিনেমা দেখতে গেলে তোমার কিন্তু বয়স একটা নির্দিষ্ট বছরের তলায় কিন্তু হবে না। ফলে ভায়োলেন্স, ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ দ্য ভেরিয়াস সাবস্ট্যান্সেস, সাবস্ট্যান্স মানে ড্রাগ ইউজ, সাবস্টেন্স অ্যাবিউজ, কি ড্রাগ দেখানো হয়েছে, মারিজুয়ানা নাকি কোকেন, নুডিটি, সেক্স, তার সঙ্গে সঙ্গে খানিকটা এক্সরসিস্ট ইউজ করা হয়েছিল, অদ্ভুত সুপার ন্যাচারাল ইভেন্ট, মানে একটা ভূত আর একটা মানুষকে টেনে নিয়ে বেরিয়ে, যারা এক্সরসিস্ট দেখেছো তারা জানো। ফলে এই সবকিছুর উপরে যদি NC-17 গাইডলাইনের উপরে বেস হয়ে যায়, তাহলে কমার্শিয়াল ভায়াবিলিটি কমে যায়, বেশি লোকজন সিনেমা হলে যেতে পারবে না। কিন্তু যদি সেটা ন্যাচারালি জি রেটেড হয়, মানে জেনারেল অডিয়েন্স রেটেড হয়, তাহলে সবাই অ্যাডমিটেড। ফলে একটা সিনেমা রিভিউ করতে গেলে সিনেমাটা কোন রেটেড তোমাকে জানতে হবে। আমাদের ভারতবর্ষে এ রেট দেওয়া হয়, A++ রেট দেওয়া হয়। X rated মানে it belongs to a different genre of the pornography, it is not a feature film cinema. আমরা চলে আসবো এরপরে, do movies on the same theme or topic that are worth mentioning in your review text. যদি তুমি কোনো একটা সিনেমা দেখো, ধরো তুমি একটা সায়েন্স ফিকশনের সিনেমা দেখছো, তোমাকে আর একটা সায়েন্স ফিকশনের সিনেমার রেফারেন্স দিতে হবে। ফর এক্সাম্পল, ইউ আর উইটনেসিং ইন্টারস্টেলার। ইন্টারস্টেলার ইজ আ সিনেমা বেসড অন দ্য স্পেস, স্পেসের উপরে তো সিনেমাটা পুরোটাই। যারা ইন্টারস্টেলার দেখেছো ক্রিস্টোফার নোলানের, আমি দেখাবো হয়তো একটু পরে, তখন যদি স্পেসের উপরে সিনেমা হয় তাহলে কি তুমি আর একটা স্পেসের সিনেমার রেফারেন্স দেবে? যদি গুন্ডার উপরে সিনেমা হয় তাহলে গডফাদার, গডফাদার ইজ অল অ্যাবাউট গুন্ডামো। তাহলে কি তুমি অন্যান্য বিভিন্ন গ্যাংস্টার সিনেমা যেটা মার্টিন স্করসেস করেছে তার সিনেমা দেবে? তোমরা কি গডফাদার দেখেছো? পরমানন্দ গডফাদার দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। ইয়েস, গডফাদার দেখতে হবে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এই ভদ্রলোক, এর নাম কি? মার্লন ব্র্যান্ডো। মানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। এই যে চোখ মুখে তাকাবার ভঙ্গি, এই যে প্রত্যেকটা জায়গাতে, হি ইজ অ্যান ইটালিয়ান গ্যাংস্টার, হি ইজ আ ডন। ইচ্ছে করে মুখটা দেখো এখানে ফুরিয়েছে, একটা সুপুরির মতো কিছু লিখে রেখে। তো এই প্রত্যেকটা লাইটেনিং, এই যে বিড়ালটাকে আদর করছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। গডফাদার স্যার দাউদ টাইপের। কি বলছো? দাউদ টাইপের। দাউদ টাইপের তুমি বলতে পারো ভারতবর্ষে। আবার ধরা যাক তুমি যখন অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ দ্য ওয়াইসিপুর দেখেছো, কারা দেখেছো গ্যাংস অফ ওয়াইসিপুর? স্যার দুটো পার্টি দেখেছি। ব্রিলিয়ান্ট। মনোজ বাজপেয়ী, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবার সেটা একটা অ্যাবসলিউটলি বিহারের একটা অন্য গুন্ডা, একটা অন্য পৃথিবী, মনোজ বাজপেয়ী, ঠিক আছে? মানে আমি মনে করি মানে ভারতবর্ষের মানে সিনেমাটা বদলে দিয়েছিল মনোজ বাজপেয়ীর গ্যাংস অফ দ্য ওয়াইসিপুর।
ইটস অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে গুণনামও বলো, ধরন বলো, প্রত্যেকটা। 1985 সালের বিহারের পলিটিক্স, সেই সময়কার মারপিট, কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইল অফ রিপ্রেজেন্টিং এ মুভি। আমি যদি একটা পিরিয়ড পিস তৈরি করছি 1985 বিহারের গ্যাংস্টারদের নিয়ে, ন্যাচারালি সেটা ওয়েস্টার্ন গ্যাংস্টারদের মতো হবে না। যারা যারা মির্জাপুর সিরিজটা দেখেছো, মানে ফুল অফ ভায়োলেন্স, রকটা, দুটো সিজনই। ইয়েস, পঙ্কজ ত্রিপাঠীর অসাধারণ অভিনয়। তারা কিন্তু বুঝবে যে অনুরাগ কাশ্যপ বা এদের যে সিনেমা মেকিং এর ধরনটা, এটা কিন্তু ডিফারেন্ট। তারা কিন্তু ওয়েস্টার্ন গ্যাংস্টারকে পুরোপুরি ফলো করছে না, একটা অন্য রকমের সিনেমা ক্রিয়েট করার চেষ্টা করছে। দে আর ক্রিয়েটিং এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা। গ্যাংস্টার সিনেমার একটা অন্য রকমের ভাষা তৈরি করার চেষ্টা করছে। সেটা মির্জাপুর হতে পারে, ওয়াইসিপুর হতে পারে, উত্তর ভারতীয় সংস্কৃতিকে দেখাচ্ছে। বিরাট শক্তিশালী অভিনেতারা, সেটা মনোজ বাজপেয়ী হতে পারে, পঙ্কজ ত্রিপাঠী হতে পারে, দে আর ভেরি ভেরি পাওয়ারফুল অ্যাক্টরস। নাসিরউদ্দিন সিদ্দিকী, নাসিরউদ্দিন সিদ্দিকী, নওয়াজউদ্দিন সিদ্দিকী ভাবা যায় না, ব্রিলিয়েন্ট অ্যাক্টর। পাতাল লোক দেখেছো কেউ তোমরা? হ্যাঁ পাতাল লোক দেখেছো? ইটস আ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট প্যাটার্ন। কেউ দেখেছো? আর কে দেখেছো? আর কেউ দেখেছো? আর কেউ দেখোইনি? কি অবস্থা! তোমরা এত পড়াশোনা করছো যে মানে সিনেমা দেখতেই ভুলে যাচ্ছ। আমি কিন্তু সিনেমা পড়াশোনা দুটোই একসঙ্গে চালাচ্ছি। মানে এরকম কোনো কোনো মানে নেই যে সিনেমা দেখা মানে কিন্তু পড়াশোনা ভুলে যাওয়া। এখানে এই যে ছেলেটা, নামটা ভুলে গেলাম এই ভদ্রলোকের, ব্রিলিয়েন্ট। এই যে মানে দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিংটা দেখো খুব ভালো করে, ডার্ক লাইটিনিং। এই ডার্ক লাইট একদম মানে আমাদের ঘরের লাইটিং এর মতো সেখানে সিনেমা শুট করছে, এবং আমাদের প্রত্যেক দিনের জীবন নিয়ে। পাতাল লোক ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। যদি কেউ পাতাল লোক দেখতে চাও, এই ভদ্রলোক এই সিনেমাতে একজন এসিপি চরিত্র অভিনয় করেছে। এসিপি মানে অ্যাকচুয়ালি মানে একটা মানে এসিপি অ্যাকচুয়ালি নয়, মানে বেসিক্যালি দারোগার চরিত্র অভিনয় করেছে, এবং মানে ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এই আমাদের জীবন নিয়ে পাতাল লোক দেখলে উঠতে পারবে না। ফলে এই যে আমি এই এক ধরনের সিনেমার কথা বলছি, যে সিনেমা আমি তার এক্স্যাক্ট ওয়েস্টার্ন কাউন্টার পার্ট দেখেছি, তাহলে আমি কি সেটাকে মেনশন করব? আমি করতে পারি, নাও করতে পারি। যদি আমার মনে হয় ইট ইজ অরিজিনাল, আমি বলতে পারি ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার জনরা। একই টপিকে সিনেমা তৈরি হচ্ছে, গ্যাংস্টারের উপরে, গুন্ডামও রয়েছে, মারপিট রয়েছে, বাট ইন্ডিয়ান গ্যাংস্টার সিনেমা ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য ওয়েস্টার্ন গ্যাংস্টার। ইটালিয়ান গ্যাংস্টার, জার্মান গ্যাংস্টার আলাদা, ধরন আলাদা। ভারতীয় মাটি, ভারতীয় সভ্যতা আলাদা। এখানে বিহারের পলিটিক্স, উত্তরপ্রদেশের পলিটিক্স ধুলোর গন্ধ রয়েছে, সেখানে নেই। ডিফারেন্ট ওয়ার্ল্ড। মানে মুভি রিভিউ করতে গেলে এইটা তোমাদের মাথায় প্রশ্ন আনতে হবে যে টপিকটা কি নিয়ে, একই টপিকের রেফারেন্স দেব কিনা। 7 নম্বর যেটা অলরেডি পড়িয়েছি, হোয়াট সর্টস অফ শর্ট, সিনেমাটোগ্রাফিক টেকনিক কি কি সিনেমাতে ব্যবহার করা হয়েছে, জুম কতটা ইউজ করা হয়েছে, ডলি শট কতটা ইউজ করা হয়েছে, ডলি, জুম, প্যান, জুম ইন, জুম আউট, মিডিয়াম শট, ক্লোজ শট, অলরেডি পড়িয়েছি এগুলো নিয়ে। সেইগুলোর রেফারেন্স দিতে হবে সিনেমা রিভিউ করতে গেলে। মাথায় রাখতে হবে সিনেমাটোগ্রাফিক টেকনিক গুলো, যে ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি কে, তার কথা মেনশন করতে হবে। এবং যদি খুবই ভালো রিভিউয়ার হয়, তারা কিন্তু বলে দেবে যে এই ডিরেক্টর অফ ফটোগ্রাফার, যে সে এই মুভিতে ডিওপি ছিল এবং সেখানে এই এক্সপেরিমেন্টাল শট ইউজ করেছে। সত্যজিৎ রায়ের সব থেকে ফেভারিট ডিওপি, তার নাম কি? সৌমেন্দু রায়। সৌমেন্দু রয় সত্যজিৎ রায়ের সব থেকে ক্লোজ সিনেমাটোগ্রাফার। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিনারে ওনার ইন্টারভিউ সামনে থেকে দেখার সুযোগ আমার হয়েছিল। সৌমেন্দু রয়, সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের মেজরমোস্ট সিনেমা সৌমেন্দু বাবু তার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিল। সত্যজিৎ রায় আগে সিনেমাটাকে ভিজুয়ালাইজ করে নিত, সৌমেন্দু বাবু ক্যামেরার পেছনে থাকতো এবং পুরো সিনেমাটা নিজের মতো করে হতো। সত্যজিৎ রায় নিজেও খুব সিনেমার এক্সপার্ট ছিল, তোমরা জানো। উনি নিজেকে ক্যামেরাটার পজিশন নিজে বুঝে নিতেন পুরো বিষয়টা। তারপরে লাইটিং থেকে শুরু করে অন্যান্য কিছু সৌমেন্দু বাবুকে দেখতে বলতেন। স্যার দেখেছেন আপনি একে? আমি এনার সঙ্গে মানে মানে একটা বড় সময় আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কাটিয়েছি পর্যন্ত। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার ছিল সিনেমা নিয়ে, সেখানে মানে উনি ওনার বিভিন্ন যে শট,
সেটা মানে করবার অভিজ্ঞতা উনি ওখানে বলেছিলেন। আমি এটা আগের দিনকে বলছিলাম যে সত্যজিৎ রায়ের যে সেই বিখ্যাত শট যেখানে কঙ্কাল হয়ে যাচ্ছে, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ধৃতিমান চট্টোপাধ্যায় দেখছে সিদ্ধার্থ প্রতিদ্বন্দ্বীর, ওটা কিন্তু নিজে প্লাস্টার অফ প্যারিস করে সত্যজিৎ রায় ক্রিয়েট করেছিল। এটা উনি মানে এই গল্পটা বলেছিলেন। তারপরে এই যে স্ট্যাম্পের কথা বলেছিলাম, ফেলুদার যে চিঠিটা সোনার কেল্লার, সেই স্ট্যাম্পটা আনতেই ভুলে গেছিল মানে ডাক বিভাগ থেকে, সত্যজিৎ হাতে এঁকে দিয়েছিল। একই রকম ভাবে এই যে মানে তোমরা কেউ বলো হীরক রাজার দেশে দেখেছো? হীরক রাজার দেশে, হীরক রাজার দেশে বহুবার বহুবার দেখেছো সিনেমাটা বারবার। হীরক রাজার দেশে যে সেটটা ছিল, সেট মানে যেখানে পিছন দিকে এই যে ফেমাস সেট, যেখানে একটা বড় চোখ, এই যে পুরো চোখটা এটা কিসের সিম্বল? ইট ইজ অ্যাজ ইফ দ্য ফুকোল্ডিয়ান প্যানপটিকন, রাজার চোখ, রাষ্ট্রের চোখ, সবকিছুকে দেখছে। দাঁড়াও দেখাচ্ছি, গেল এই যে বিরাট বড় চোখ, এটা সত্যজিতের নিজের মানে মানে নিজে এই পুরো নীল রঙের ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট করেছিলেন। ছোলার উপরে রং করে ক্রিয়েট করা, বুঝতে পেরেছো? এই যে রাজার দরবার, কতটা লাইটিং দরকার, কতটা সেই জায়গাতে খানিকটা ডার্ক লাগবে, খানিকটা লাইট পড়বে উৎপল দত্তের মুখে, কারণ একটা তার ইভিল সাইড, হয়তো তার একটা গুড সাইড রয়েছে, কারণ যখন মানে মানে দড়ি ধরে 12 টান রাজা হবে খান খান, মানে তখন রাজার উপরে এসে সেটা মানে রাজার মূর্তি তখন ধ্বংস হবে, তখন ও নিজেও টানছে। ফলে এই যে মানে মাল্টিপল শেডস, মাল্টিপল কাইন্ডস অফ ক্যারেক্টার্স, তাকে যে মানে যখন ঢুকাবে তার সিনেমার সেট কেমন হবে, তার লাইটিং কেমন হবে, কি কি শট ইউজ করা হবে, এটা পুরোটাই কিন্তু এই সিনেমাটোগ্রাফারদের কাজ। So what sorts of shots does the cameraman use in the film? How do these techniques affect the overall impression? এই প্রশ্নটা তোমাকে রিভিউ করতে গেলে এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এতগুলো এই প্রশ্নগুলো কেন বলছি? কারণ এই প্রশ্নগুলো জানলেই, প্রশ্নগুলোর উত্তর করলেই তোমার একটা মুভি রিভিউ হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, does the movie have an exclusively entertaining character on touch on the serious issues? কেবলমাত্র এন্টারটেইনিং নাকি সিরিয়াস ইস্যুকে টাচ করেছে? তোমরা কেউ রানী মুখার্জির রিসেন্ট সিনেমা এবং তার আগে একটু সিনেমা মার্দানি দেখেছো? মার্দানি, হ্যাঁ মারদানি। মার্দানি is actually about the women trafficking. দেখেছো শিল্পা? উইমেন ট্রাফিকিং কে নিয়ে যে কেমন করে বাচ্চা ছেলেমেয়েগুলোকে পাচার করে দেওয়া হয়। 2014 রিলিজ করেছে মার্দানি 2, 2017 সম্ভবত। এখানে she actually played the role of a police officer. এক ধরনের সোশ্যাল মেসেজ রয়েছে এর মধ্যে, যে a 20-year-old boy named Shani comes to the city on a murder contract, কিন্তু সে মার্ডার কাণ্ডটা করতে পারছে না। মার্দানি 2 তে আমরা দেখতে পাচ্ছি একে মার্ডার করে বলে এসছে, আর তার আগেটাই উইমেন ট্রাফিকিং নিয়ে মার্দানি 1টা। ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা সোশ্যাল মেসেজ এই মার্দানিতে রয়েছে। মার্দানি মানে অ্যাজ ইফ, মার্দানি মানে কি পুরুষদের যে ভ্যালার, যে ব্রেভারি, মানে কেবলমাত্র ব্রেভারিটা পুরুষরাই দেখাতে পারবে। ব্রেভরি ফর দ্য কুইন ছিল খুব লারি মার্দানি, ও তো ঝাঁসি वाली রানী থি। as if bravery is the sole category which belongs to the masculine class, নয় তো মহিলারাও তো মার্দানি দেখাতে পারে, শুধু পুরুষদের নয়। ফলে একটা সিরিয়াস ইস্যু রয়েছে। কেবলমাত্র এন্টারটেইনিং পারপাসে অনেক সিনেমাই হয় ফর অনলি এন্টারটেইনিং পারপাস, শুধুমাত্র এন্টারটেইনমেন্ট তার মাথার তার বেসিক জায়গাতে রয়েছে। ফর এক্সাম্পল বেদের মে জোশনা, সোল পারপাস এন্টারটেইনমেন্ট। ফর এক্সাম্পল তোমরা যে কোনো মেইন স্ট্রিম পাগলু বলতে পারো, এন্টারটেইনমেন্ট। আমি একবারের জন্য এই সিনেমাগুলোকে খারাপ সিনেমা বলতে রাজি নই, কারণ এই সিনেমার ওপরে অনেক মানুষের পেট চলে। মাথায় রেখো, দ্য এন্টায়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ইজ অপারেটিং অন দিস মেইন স্ট্রিম সিনেমা। আমার তোমার মতো খুব সাধারণ মানুষজন এই করোনার সময় যারা এফেক্টেড, যারা টেকনিশিয়ান, তারা কিন্তু ভয়ঙ্করভাবে এফেক্টেড। তাদের জীবনের পেট চলে কিন্তু এই সিনেমার টেকনিশিয়ান হয়ে। টালিগঞ্জের ওপরে কেউ লাইট করে, কেউ কসমেটিক্স, কেউ কারুর মেকআপ করে, এরকমই রয়েছে হয়তো প্রায় 5,000 10,000 লোকজন। এই সিনেমাগুলো চললে তো তবেই তো তাদের পেট চলবে। তাহলে আমি কোন সিনেমাকে একটু না কুচু করে এই সিনেমাটা তো কমার্শিয়াল সিনেমা,
আমি তো অ্যাভেঞ্জার এন্ড গেম দেখি, আমি বাবা কেন চাকর কেন দেখবো? আমি যে মুহূর্তে বলছি আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু কারুর একজন বাবা, কারুর একজন কাকা, তাদের পেট চলার অন্য সংস্থানে কিন্তু হাত দিচ্ছি। ফলে সিনেমা কিন্তু নট অল অ্যাবাউট আর্ট ফর্ম, সিনেমার উপরে কিন্তু মানুষজনের জীবন নির্ভরশীল। মাথায় রেখো এটা। মানে কোনো সিনেমাকে খুব সহজে ডিসমিস করার আগে সেই মানুষগুলোর কথা কিন্তু আমাকে ভাবতে হবে। সিনেমা ইজ নট অ্যাবাউট অ্যাক্টরস এন্ড অ্যাক্ট্রেসেস, it's not about Dev or Mimi Chakraborty or the other great actors who are participating inside the text. তারা তো ফাইন্যান্সিয়ালি অনেকই রোবাস্ট। সিনেমা ইজ অলসো অ্যাবাউট দ্য মেকআপ আর্টিস্ট। মেকিং আ টালিগঞ্জ সিনেমা ইজ অলসো অ্যাবাউট দ্য পার্সন হু ইজ আ ক্যাটারার, যে প্রত্যেকদিন খাবার দিচ্ছে সেখানে, যে বাসন মাজছে, যে সাধারণ হেল্প করে সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে। এই পুরো ইটস ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের উপর ডিপেন্ডেন্ট পুরো বিষয়টা। তাহলে তুমি যখন সেই সিনেমাটাকে খুব সহজে হেলাফেলা করে বলে দিচ্ছ এই সিনেমাটা তো আমিও বানাতে পারতাম, মাথায় রেখো অত সহজ নয়। আর এই সিনেমার উপরে অনেকের জীবন নির্ভরশীল, এটা একটা পেশা। যেরকম আমি তোমাদের পড়াই, ক্লাসে পড়াই, তার জন্য ইটস গভর্নমেন্ট জব, তার জন্য সরকার আমাকে চাকরি দেয়। সিনেমা মেকিং এর জন্য অডিয়েন্সের কাছ থেকে টাকা নিয়ে বেশ কয়েকজন মানুষের সংসার চলে। ইটস অ্যান ইকোসিস্টেম। ফলে অত সহজে কোনো সিনেমাকে ডিসমিস করা যায় না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝলাম। ইয়েস, এই জন্য আমি এত সহজে বলতে পারি এটা খারাপ সিনেমা, এটা ভালো সিনেমা, কারণ ভালো খারাপ সিনেমা বলে কিছু হয় না। সিনেমাটা একটা পেশা। সমস্ত পেশাই এরকম। আমি রেসপেক্ট করি, যেরকম একটা রিক্সাওয়ালাকে আমি একটা টোটো ড্রাইভারকে ইকুয়ালি রেসপেক্ট করবো, একজন টিচারের মতোই রেসপেক্ট করবো, সেরকম একটা সিনেমা যে মেকআপ আর্টিস্ট তাকে আমি ইকুয়ালি রেসপেক্ট করবো। বেশ, আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 9 এ। স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার এই কথাগুলো বললেন প্রথম শুনলাম। হ্যাঁ, এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি। অনেকে এই কথাগুলো হয়তো বলতে সাহস পাবে না, কিন্তু আমি পরিষ্কার বলি যে এটা কিন্তু ইটস অল অ্যাবাউট প্রফেশন। তোমাদের কোনো ধারণা নেই যে সেই একটা শটের জন্য কি পাগল করে পরিশ্রম করে, যে একটা তুমি শুধুমাত্র তার পরিশ্রম দেখতে পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ না যে মেকআপ আর্টিস্ট যে পাগলের মতো করে সেই 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 শটটাকে নেওয়ার জন্য সেই কাজলটাকে এঁকেছে। তুমি দেখতে পাচ্ছ না সেই মানুষটাকে যে লাইটটাকে ধরে আছে। তুমি দেখতে পাচ্ছ না সেই মানুষটাকে যে সাউন্ড রেকর্ড করছে। একটা সিনেমা তৈরি হয়, তার পেছনে 40-50 দিন ধরে 500 থেকে 600 মানুষ এঙ্গেজড হয়। আমরা ডিরেক্টরের নাম শুনতে পাই, অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম শুনতে পাই, আমরা জানি না শাহরুখ খানের পেছনে যে মেয়েটা নাচছে তার বাড়ির কি অবস্থা, আমরা জানি না। তা কেবলমাত্র 2টো শটে দেখলাম। তাদের কথা আমাকে মাথায় রাখতে হবে তো যখন আমি একটা সিনেমা দেখছি। এ কি, এটা পেশা তো। আমরা তো একটা সমাজে বাস করছি, আমরা বলে দিলাম এটা আবার কি। কিন্তু বলার আগে কিন্তু সেই পরিশ্রমটাকে মূল্য দিতে হবে, তবে গিয়ে কিন্তু সিনেমাটা বুঝতে হবে। অনেক সিনেমা ক্রিটিক রয়েছে যারা বলে যে কেবলমাত্র আর্ট সিনেমা, কমার্শিয়াল সিনেমা নয়। আমি বিশ্বাস করে জীবনে আমি প্রত্যেক দিন একটা করে সিনেমা দেখি। আমি জীবনে এত সিনেমা দেখেছি, আমার ধারণা যে খুব মানে কলকাতা এত সিনেমা দেখেছে, মানে আমি মোটেও গর্ব করছি না, কিন্তু আমি প্রচুর সিনেমা দেখেছি। আমি কমার্শিয়াল সিনেমা দেখেছি, আমি আর্ট সিনেমাও দেখেছি। আমি ইকুয়ালি প্রত্যেককে রেসপেক্ট করি, কারণ প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা পারপাস অনুযায়ী বানানো হয়েছে, প্রত্যেকটা ডিফারেন্ট টার্গেটেড অডিয়েন্সের ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। ন্যাচারালি যখন ট্রুফো বা গদার ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমা বানাচ্ছে, তখন আমাদের যে না খেতে পাওয়া লোকজন তাদের তো লক্ষ্য করে তারা সিনেমা বানায়নি। তারা তো মেদিনীপুর বা বাঁকুড়া বা পুরুলিয়ার লোকজন যারা সিনেমা হলে কি এন্টারটেইন হবে তাদের জন্য তো সিনেমা বানায়নি। তারা বানিয়েছে একটা নির্দিষ্ট সিলেক্টেড ক্লাসের জন্য সিনেমা, একটা ডিফারেন্ট অডিয়েন্সের জন্য। এরা একটা পুরুলিয়ার লোক একটা সাউথ ইন্ডিয়ার একটা হিরোকে দেখে যখন সেলিব্রেট করছে, এটা জীবন চারণের অঙ্গ, তাদের জীবনের পাঠ রজনীকান্ত। বলে তাদের সিনেমাকে তাদের পার্সপেক্টিভ দিয়ে বুঝতে হবে। আমি একটা ইন্টেলেকচুয়াল ক্লাসে বিলং করি বলে সেই সিনেমাকে আমি খুব সহজে খারাপ করে দিতে পারি, কিন্তু রজনীকান্তের সিনেমা থেকে মাথায় রেখো যে হাজার হাজার মানুষের পেট চলে যারা সিনেমা, এই যে আমাদের সিঙ্গেল স্ক্রিন গুলো সব এখন উঠে যাচ্ছে। আমাদের শিমুলের গৌতম হল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন তোমাদের দুবরাজপুরে অনেক সিঙ্গেল স্ক্রিন ছিল। সিঙ্গেল স্ক্রিন মানে যেখানে একটা সিনেমা হলে একটা সিনেমাই একসঙ্গে দেখানো যেতে পারে। মাল্টি স্ক্রিন মানে মাল্টিপ্লেক্স মানে যেখানে একই সঙ্গে 5-6টা সিনেমা চলছে। আমরা এই সিঙ্গেল স্ক্রিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি বলেই এই স্ক্রিন গুলো উঠে যাচ্ছে। এবার এদের কি হবে? এই এত বড় বড় বিল্ডিং, এই যে যারা মালিক, তাদের পরিবারের কি হবে? অনেক লোকজন যারা ওখানে শুধুমাত্র টিকিট ব্ল্যাক করতো তাদের কি হবে? আমরা তো বলছি আরে টিকিট ব্ল্যাক করা মানে খারাপ লোকজন, এরা আবার এদের কথা ভাবার কি দরকার? আরে তাদের তো সংসার রয়েছে,
তারা তো কোনোভাবে জিনিসটা চালাতো, তাদের কি হবে? মানে যখন কোনো সিনেমাকে আমি খারাপ বলছি, এই সমস্ত মার্জিনালাইজ সেকশনের লোকগুলোকে আমি কিন্তু সরিয়ে দিচ্ছি, আমি কিন্তু তাদের কথা ভাবছি না, আমি কিন্তু কমিটিং আ ক্রাইম এগেইনস্ট দ্য হিউম্যানিটি। মাথায় রাখতে হবে আমি কিন্তু মানবতাবাদকে অগ্রাহ্য করছি। ফলে কোনো জিনিসকে খারাপ বলার আগে 10 বার ভাববে সেই জিনিসটা ক্রিয়েট করতে কত পরিশ্রম লেগেছে। এটা আমাদের সারা জীবন, এটা সিনেমা বলে নয়, যে কোনো জিনিস। বেশ, 9 নম্বরের কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজ দ্য কাস্টিং সাকসেসফুল? কাস্টিং মিনস যারা অভিনয় করেছে তারা কি চরিত্রের মধ্যে ঢুকতে পেরেছে? সো দিস ইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিং। ডিড অল দ্য অ্যাক্টার্স, কাস্টিং ডিরেক্টর থাকে যারা অ্যাক্টরদেরকে চরিত্রে অনুযায়ী চরিত্র দেয়, অনেক ক্ষেত্রে ডিরেক্টরই ডাইরেক্টলি ডিরেক্ট করে, ডাইরেক্টলি অ্যাক্টরদের রোল দেয়। সো ডিড অল দ্য অ্যাক্টার্স ম্যানেজ টু পোর্ট্রে দ্য ক্যারেক্টার্স? সমস্ত অ্যাক্টররা কি চরিত্রগুলোকে প্রপারলি পোর্ট্রে করেছে? অ্যান্ড ফাইনালি তুমি তোমার কথা বলতে পারো বা বলতে পারো হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাটমসফিয়ার অফ দ্য মুভি? ইজ ইট টেন্স, জয়ফুল, আর অবস্কিউর? অবস্কিউর মানে বুঝতেই পারো, আনন্দ আছে, টেনশন ছিল নাকি জয়ফুল? What was the atmosphere? So these are the questions you have to remember, whether it is based on some novel, whether the writer has created a great plot, how is the movement, was the cinema part of the franchisee, how was the cinematography, can you mention the other cinema on the same topic, what is the genre of the cinema, is it a rom-com, romantic comedy, is it a gangster cinema, is it a science fiction? এই সব কিছুর উপরে ভিত্তি করে তোমাকে রিভিউ লিখতে হবে। আমি এই যে লিঙ্কটা ইউজ করছি, এই লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিলাম, ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্লিক ইট এবং তোমাদের খুলে যাবে, তাহলে তোমাদের হিস্ট্রিতে ওটা থাকবে। অলওয়েজ বিগিন উইথ আ ক্যাচি ইন্ট্রোডাকশন। আমি একটা মুভি দেখবো, দেখে রিভিউ করবো, আমি জাস্ট কয়েকটা কথা বলে দিচ্ছি, একটা ক্যাচি ইন্ট্রোডাকশন থাকবে সিনেমাতে। মানে যখন সিনেমাটা নিয়ে তুমি করবে তখন ইউর ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ শুড ইনক্লুড এসেনশিয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য মুভি, লাইক টাইটেল, জনরা, ডিরেক্টরের নাম, রিলিজ ডেট, এবং তুমি শুরু করবে বক্স অফিসে কেমন ভাবে প্রভাব পড়েছে। একটা কথা গল্প বলবে, যে গল্পটা প্লট সামারি তো বলবেই, but the same time which goes beyond the plot summary and description of the technical element, technical এলিমেন্টের বাইরে গিয়ে খুব সুন্দর করে পুরো ডেসক্রিপশনটা তার মধ্যে হবে। অ্যান্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোন্ট পুট ইউর ইভ্যালুয়েশন ইনটু কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ মানে এরকম যেন না হয় তুমি ওপেন এন্ডেড রাখবে, এরকম যেন না হয় কি তুমি বলে দিলে যে এইটাই শেষ কথা মুভি সম্পর্কে, আমার মুভিটা খারাপ লেগেছে মানে মুভিটাই খারাপ, এইটা যেন না হয়। ইট শুড বি ওপেন এন্ডেড। তুমি পুরো মুভিটা ভালো করে দেখলে, একটা ব্রিফ প্লট সামারি তৈরি করলে, গল্পটা বললে, ডেসক্রাইব এন ওভারঅল ইমপ্রেশন, ডেসক্রাইব দ্য পারপাস অফ দ্য মুভি, কি জন্য মুভিটা তৈরি হয়েছে, যেটা একটুকে বলছিলাম, ফিল্ম মেকিং, সিনেমাটোগ্রাফির ব্যাপারে বলতে হবে, সাউন্ড নিয়ে বলতে হবে, এডিটিং টেকনিক বলতে হবে, এবং মিজেন সিন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই ওয়ার্ডটা আগে তোমাদেরকে আমি বলিনি, বলে দিচ্ছি। What is mise-en scene? Mise-en scene is the staging of a cinema. It's a French word. Mise-en-scène, mise-en-scène বলা হয়, mise-en-scène। Mise-en scene মানে হচ্ছে the placing on the stage, কেমন করে স্টেজ ডিজাইন, স্টেজের মধ্যে সিনেমাটা কেমন করে রাখা হচ্ছে। ভিজুয়াল আর্টসের স্টোরি বোর্ডিং এর থ্রু দিয়ে অনেক সময় সিনেমার গল্প বলা হয়। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। গুপি গাইন স্কেচ। দেখো, সত্যজিৎ যখন সিনেমা বানাতো, সিনেমা কিন্তু এঁকে নিত। এই যে এটা কিন্তু হীরকের রাজা নিয়ে যখন সত্যজিৎ ভাবছে, এক্স্যাক্টলি সত্যজিৎ রায় কিন্তু উৎপল দত্তের কিরকম মুখ হবে, কেমন করে ডিজাইন হবে, রাজাকে কেমন করে দেখতে হবে, চোখটা কোথায় থাকবে, এঁকে নিয়েছে। যে ভূতের রাজাকে কেমন করে দেখতে হবে, তোমরা জানো যে ভূতের রাজার গলা কিন্তু সত্যজিৎ রায় নিজের ছিল। হ্যাঁ, ইয়েস, সত্যজিৎ নিজের ছিল। এই যে দ্বার, যারা দ্বার রক্ষী থাকবে, এই যে এঁকে ফেলেছে। খেরোর খাতা ছিল সত্যজিতের, ঠিক আছে, সেই খেরোর খাতাতে এই যে গুপি গাইন বাঘাবাইনের যে হল্লার রাজা কেমন দেখতে হবে, কেমন হবে পাগড়ির স্ট্রাকচার, এঁকে ফেলেছে।
কি বড় গ্রেট আর্টিস্ট, ভাবতে পারছো? যে নাম দেখাচ্ছিল কবির ভূমিকায় তপেন ভট্টাচার্য, বাঘার ভূমিকায় রবি ঘোষ, নিজে সত্যজিতের হাতে আঁকা, যেটাকে আমরা এখন বলি হচ্ছে স্টোরি বোর্ডিং। আমি ফটোশপে আমরা করি যখন কোনো একটা, আমি ধরো একটা কিছু একটা বানাবো, কোনো একটা কিছু একটা বানাবো, সেটা বানাবার আগে কিন্তু আমি আগে স্টোরি বোর্ড করবো, কেমন করে সেটা কিভাবে দেখতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, দিতে গিয়ে বলছি, আমি ফটোশপে, যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা জানো, আমি একটা স্পেস আর্ট বানিয়েছি, আমাকে নিজেকে নিয়ে একটা স্পেস আর্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যেখানে আমি একটা ফর এক্সাম্পল একটা স্পেসের মধ্যে বসে আছি এবং দের ইজ এ কমেট, একটা ধূমকেতু যাচ্ছে, এবং দিস ইজ মানে আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে এই পুরো স্পেস আর্টটা, ঠিক আছে? আমি এখানে বসে আছি। কি বলছো? এবার এটা আমি কোত্থেকে ভেবেছি, আমি অনেকটাই নিয়েছি অ্যাভেঞ্জার এন্ড গেমের টনি স্টার্কের ওইখান থেকে। আমার মাথায় আইডিয়াটা আছে যে স্টার্কও বসেছিল সিনেমার মধ্যে। সো যে যখন অরিজিনাল সিনেমাটা বানিয়েছেন যিনি ডিরেক্টর এন্ড গেমের, তার কাছে তো সব কিছু ছিল না। তিনি কি করেছেন, তিনি পুরো স্কেচটা কোনো একটা ফটোশপ আর্টিস্টকে দিয়ে বা গ্রাফিক আর্টিস্টকে দিয়ে এটা তিনি বানিয়েছেন, এটাকে বলে স্টোরি বোর্ডিং। পুরো গল্পটা তিনি মাথার মধ্যে যখন আঁকেন তার আগে স্কেচ করে দেন একটা স্টোরির উপরে। স্যার দারুণ হয়েছে আমারটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এইটা হচ্ছে মিজেন সিন, হাউ ইউ আর প্লেসিং দ্য সিনেমা অন দ্য স্টেজ। It refers to the stage design, arrangement of the actors in the scenes, কোনখানে অ্যাক্টররা দাঁড়াবে, ভিজুয়াল আর্টস এবং স্টোরি বোর্ডিং, ভিজুয়াল থিম, সিনেমাটোগ্রাফি, এমনকি ন্যারেটিভ স্টোরি টেলিং টু ডাইরেকশনের মধ্যে কেমন করে গল্পটা বলবো, এই যে পুরোটা, এইটাকে বলা হয় হচ্ছে মিজেন্সি। এই যে কনস্ট্যান্ট পুরোটা তার বিখ্যাত সিনেমাতে, এই যে দেখুন এই যে লাইটটা গিয়ে হিরোইনের মুখে পড়বে এবং হিরোইন একটা জাপানিজ পাখা ধরে আছে, কেমন করে গল্পটা তুমি বলবে সেটা তো পুরোটা ডিপেন্ড করছে যে তোমার সিনেমাতে তুমি কেমন করে তোমার স্টেজের লাইট সেটিং এই সবগুলোকে ঠিক করছো, এইটাকে বলা হয় হচ্ছে মিজেন সিন। আমরা একবার দেখে নেবো, স্টোরি বোর্ডিং ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য মিজেন সিন। মডার্ন সিনেমাতে কিন্তু এরকম স্টোরি বোর্ড ক্রিয়েট করা হয়, একদম মানে অ্যানিমেশনের মতো, এরকম ভাবে গ্রাফিক নভেল লেখা হয়, এরকম ভাবে স্টোরি বোর্ড মানে ছোট্ট ছোট্ট প্যানেল করে পুরো গল্পটা কিন্তু লিখে ফেলা হয়। কমিক্সের মতো এটা কিন্তু সিনেমার ক্ষেত্রে করা হয়, আমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাই না। যখন যখন লেখা হয় ডায়ালগ, না যখন স্ক্রিপ্ট লেখা হয় তখন পাশে এরকম ছবি থাকে। সিকিত মুখার্জি যদি স্ক্রিপ্ট দেখো দেখবে যে ছবি আঁকা আছে তার পাশে, ঠিক আছে? নাহলে ভিজুয়ালাইজ করবে কেমন করে, মানে পুরো জিনিসটাকে তো আগে থেকে ভিজুয়ালাইজ করা আছে, না করলে তো স্টেজে গিয়ে ওখানে গিয়ে তো করতে পারবে না। ফলে একটা সিনেমা তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ পরমানন্দ বলো। স্যার বুঝেছি আমি যা বলতে চাইছি। হ্যাঁ বুঝতে পেরেছো তো আমি কি বলছি? ব্যাস বলো, বাকিও সবাই বুঝতে পারছো আমি কি বলছি? সবাই বুঝতে পারছো বলো। তারপর শিল্পা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই বোঝাটা দরকার, এটা বুঝতে পারলে তবেই মানে সিনেমা মেকিং সম্পর্কে বোঝাটা হবে। ফলে আমি ওই জন্যই দেখিয়ে পড়াচ্ছি, না দেখিয়ে পড়ালে আমি যদি পুরো থিওরিটা পড়ে যেতাম পুরোটা আমার স্টাডি মেটেরিয়াল থেকে, তোমরা কিছু বুঝতেই পারতে না যে সিনেমা কেমন করে তৈরি হয়। সিনেমা কেমন করে তৈরি হয় সেটা বুঝতে গেলে তোমাকে রিভিউ লিখতে গেলে এই বিষয়গুলো জানতে হবে। সো মিজেন সিন, হোয়াট ইজ দ্য এস্টাবলিশিং শট। এস্টাবলিশিং শট মানে যেটা প্রথম শটটাকে এস্টাবলিশিং শট বলে। কেমন করে সেটিং এর মধ্যে এস্টাবলিশ করা হচ্ছে আমি পড়িয়েছিলাম। আইলাইন ম্যাচ, ক্যামেরার সঙ্গে চোখের আইলাইন ম্যাচ করছে কিনা, নাকি তলা থেকে করছে নাকি ওপর থেকে করছে, কোন জায়গা থেকে দেখাচ্ছে। এবং তারপরে হচ্ছে লুকিং ফর দ্য ডিপ মিনিং, কেবলমাত্র সিনেমার ভিতরে কোনো মানে রয়েছে কিনা। তোমরা সিনেমার এক্সাম্পল দিতে পারো, তুমি ইচ্ছা করলে তুমি যেটা লিখলে সেটাকে আবার এডিট করতে পারো, কাউকে দিয়ে প্রুফ রিড করতে পারো। এটা তো যারা প্রফেশনাল মুভি রিভিউ করায় তারা এটা করে। এবং লাস্টে একটা কনক্লুশন, একটা স্ট্রং কনক্লুশন তোমাকে লিখতে হবে যে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, এই সিনেমাটা আমাকে এভাবে মুভ করিয়েছে। দিস ইজ হাউ ইউ অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি আ মুভি রিভিউ। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার খুবই প্রিয় সিনেমা ইনসেপশন। ইটস আ মুভি ইউ অল নো, ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোল্যান। 2010 সালের সিনেমা। আমি তখন এমএতে পড়ি, আমি এই সিনেমা দেখে উড়ে গিয়েছিলাম।
মানে আমাদের সময়ে আমি এইরকম কোনো সিনেমা দেখিনি। মানে আমার কয়েকটা বিনিদ্র রজনী কেটেছে 2010 সালে এই নোলানের সিনেমা দেখে। আমার মনে আছে এখনো, আমি সিনেমাটা দেখেছিলাম আমাদের বলো প্রিয়াতে সিনেমাটা দেখেছিলাম, এবং আমি দুরাত মানে ঘুমোতে পারিনি। তখন আমাদের সময় তখন যখন আমি মানে সিনেমা দেখেছিলাম, আমাদের তখন আলাদা করে তো মানে পকেট মানি দেওয়া হতো না, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে জোর করে সিনেমাটা দেখেছিলাম। লিওনার্দো ডিক্যাপ্রিও সিনেমাতে অভিনয় করেছেন, 2010 সালে ডিরেক্ট করা। মাথায় রেখো, যখনই সিনেমা রিভিউ লিখবে, তাহলে তুমি পরীক্ষায় তোমাকে রিভিউ লিখতে দিয়েছে, তুমি এক্স্যাক্টলি সিনেমাটাকে ইন্ট্রোডিউস করবে। কি লিখবে? ইনসেপশন ইজ আ 2010 সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। এক্স্যাক্টলি আমি জনরাটা বলে দিলাম, কোন জনরাতে বিলং করে, কিসের কি কোন জনরা? সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম। স্বপ্ন চুরি নিয়ে, হাউ টু স্টিল দ্য ড্রিমস ইনসাইড দ্য মাইন্ড অফ আ ম্যান। একটা মানুষের মনের মধ্যে থেকে স্বপ্নকে কেমন করে চুরি করে বেরিয়ে যেতে হয়। ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। প্রথম সেন্টেন্সেই আমি যে সিনেমার ডিরেক্টর, সিনেমার রাইটার, সিনেমা কত সালে রিলিজ করেছে, সিনেমার জনরা কি, and also produced by the film with Emma Thomas and the cinema star মানে সিনেমার মধ্যে কারা কারা অ্যাক্টর, লিওনার্দো ডিক্যাপ্রিও as a professional thief who steals information by infiltrating the subconscious of his target. ভাবতে পারছো, আমরা চোর দেখেছি, বাড়ির চোর চুরি করছে, জিনিসপত্র চুরি করছে, এ সাবকনশিয়াসের মধ্যে ঢুকে চুরি করে নিয়ে চলে যায় আইডিয়া। ডেঞ্জারাস। তুমি একজন বড় বিজনেসম্যান, তোমার বিজনেসের আইডিয়া আছে, কেমন করে তুমি কেএফসি কে গ্রো করবে, কেমন করে তুমি তোমার ম্যাকডোনাল্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কখন তুমি তোমার শেয়ারটাকে বিক্রি করবে, যে তোমার মনের মধ্যে ঢুকে পড়ে তোমার আইডিয়াটাকে চুরি করে নিয়ে চলে গেল। তুমি টেন্ডার ডাকবে, ভেবেছো 710 টাকা টেন্ডার ডাকবে, ডাকলে তুমি টেন্ডারটা পাবে, তোমার মনের মধ্যে ঢুকে পড়লো, দেখে ফেললো 710 টাকা, দেখে ফেলে ও 690 টাকা রেখে দিল, তুমি হেরে গেলে, তুমি টেন্ডারটা পেলে না। তাহলে মানুষের সাবকনশিয়াসের মধ্যে যদি ঢুকে পড়া যায়, শুধু বলে কি হবে? স্বপ্ন চুরি হয়ে যাবে, মানুষের আইডিয়া চুরি হয়ে যাবে। এই আইডিয়ার উপর বেস করে ইনসেপশন সিনেমাটা তৈরি। সিনেমাতে কারা কারা কাস্ট? অনেক কাস্ট আছে। কেন ওয়াটনাবি, জোসেফ গর্ডন লেভিট, ম্যারিয়ন কটলিয়ার, অনেকে অভিনয় করেছে। নামটা বলে দিলে জাস্ট, এবং বললে যে এই সিনেমা অনেকগুলো 4 একাডেমি অ্যাওয়ার্ডস, 4টে অস্কার জিতেছিল, বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য, বেস্ট সাউন্ড এডিটিং, বেস্ট সাউন্ড মিক্সিং এর জন্য, এবং বেস্ট পিকচারের জন্য সেবারে নমিনেট হয়েছিল, পাইনি। এইবারে তুমি বলতে আরম্ভ করলে ধরা যাক সিনেমার প্লট লাইনের উপরে। হোয়াট ইজ দ্য প্লট লাইন অফ দ্য সিনেমা? তোমরা যে সিনেমা রিভিউ করবে, গল্পটাকে লিখবে। এই গল্পটা কি? ডমিনিক কব or ডম কব, লিওনার্দো ডিক্যাপ্রিও and আর্থার, তার যে অ্যাসিস্ট্যান্ট, দের বেসিক্যালি এক্সট্রাক্টর মানে দাঁত এক্সট্রাক্ট করে, ডেন্টাল এক্সট্রাকশন। They are the extractors of the information inside the mind. They perform corporate espionage. Espionage মানে গুপ্তচর বৃত্তি, কর্পোরেট এসপিওনেজ মানে এই কর্পোরেট যারা বড় বড় অর্গানাইজেশন, তাদের মনের মধ্যে ঢুকে পড়ে, ইউজিং experimental military technology to infiltrate their target subconscious, and they extract the information from the subconscious. এবার কি হবে? এবার যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে কব, এই যে মানে যাকে নিয়ে এই পুরো গল্পটা, এই কব একটা মানুষের মাথার ভিতরে প্রথমে একটা ইমপ্লান্টস অ্যান আইডিয়া ইন আ পারসন সাবকনশিয়াস। সাবকনশিয়াসের মধ্যে একটা আইডিয়া ইমপ্লান্ট করে, এটা কি বলে? ইনসেপশন। ইনসেপশন মানে আইডিয়ার জন্ম বা শুরু হচ্ছে। এই সাইটো বলে একটা ক্যারেক্টার আমরা দেখবো, একটা জাপানিজ বিজনেসম্যান। হি ওয়ান্টস কব টু কনভিন্স রবার্ট, দ্য সান অফ দ্য সাইটোস কম্পিটিটর মরিস ফিস্টার, টু ডিসলভ হিজ ফাদার্স কোম্পানি। তো এর উদ্দেশ্য হচ্ছে যে তার বাবার যে কোম্পানিটা সেটা ডিসলভ করে দিয়ে যাতে সে ওনারশিপ পায়। তার জন্য এই কবকে, এই ডমিনিক কবকে, লিওনার্দো দা ভিঞ্চিকে এমপ্লয় করা হবে, যাতে সে একটা মানুষের মনের মধ্যে স্বপ্নটাকে ঢোকাতে পারে। দিস ইজ নোন অ্যাজ ড্রিম উইদিন আ ড্রিম। তোমরা কি জানো যে ক্রিস্টোফার নোলান কিভাবে এই সিনেমাটা প্রথমবার কনসিভ করে? তোমরা কি কেউ জানো? জানো না। নোলান লন্ডনে
যে ইউনিভার্সিটিতে পড়তেন কুইন্স কলেজ, সেখানে সকাল 3টের সময় ব্রেকফাস্ট দেওয়া হতো অ্যাট দ্য আর্লি মর্নিং। নোলান কি করতো, 3টের সময় যেত তলাতে, গিয়ে খেত, ব্রেকফাস্টটা খেত, খাওয়ার পরে বিছানার মধ্যে চলে আসতো। এবার এই যে একটা সময় when you are in a trance, তুমি খেয়েছো তো, তোমার বডি তো অ্যাওয়েক, কিন্তু তুমি একটা স্বপ্নের মধ্যে আছো এবং গিয়ে তুমি ঘুমিয়ে পড়লে, এবং তোমার মনে হলো, মনের মধ্যে হতে থাকলো যে তুমি পুরোপুরি জাগনি, হয়তো কেউ আগে থেকে তোমার আত্মাটা হয়তো জেগে গিয়ে খাবারটা খেয়ে এলো। এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ইভেন্ট, এটাকে বলা হয় ফলস অ্যাওয়েকেনিং। A false awakening is a vivid and convincing dream about awakening and sleep, while the dreamer in reality continue to sleep. আসলে পরমানন্দ ঘুমোচ্ছে, কিন্তু পরমানন্দের মনে হচ্ছে যে জেগে উঠে খাবারটা খেয়ে তলার ডরমেটরি থেকে খেয়ে চলে এসছে। তাকে বলে ফলস অ্যাওয়েকেনিং। এটা দীর্ঘদিন ধরে হয়। যদি কেউ রাত্রি 2টো বা 3টের সময় ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়ে, তাহলে তার আগের দিনের স্মৃতি মাথার মধ্যে চলে আসে। এই যে সিচুয়েশন থেকে স্বপ্নের মধ্যে স্বপ্ন, তার মধ্যে আরো স্বপ্ন, এইভাবে তিনি পুরো প্লটটাকে কনসিভ করেছিল এবং একটা ক্যারেক্টারকে ঢোকায়। এই ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যারিয়াডনে। যারা সিনেমাটা দেখেছো তারা মনে করতে পারবে অ্যারিয়াডনে হচ্ছে একটা আর্কিটেকচার স্টুডেন্ট, একটা ফিমেল আর্কিটেকচার স্টুডেন্ট, যে হু ইজ টাস্কড উইথ ডিজাইনিং দ্য ড্রিমস ল্যাবিরিন্থ। ড্রিমের যে ল্যাবিরিন্থ মানে জিগজ্যাগ, সেটা অ্যারিয়াডনেকে ক্রিয়েট করতে দিয়েছিল। অ্যারিয়াডনে কে তোমরা জানো? এনিওয়ান? অ্যারিয়াডনে, এখানেই নোল্যান হচ্ছে শ্রেষ্ঠ নোল্যান। অ্যারিয়াডনে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, একটা গ্রিক ক্যারেক্টার অ্যারিয়াডনে। তোমরা যারা স্টিফেন ডিডেলাসের নাম শুনেছো, জেমস জয়েসের লেখায় ডিডেলাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ল্যাবিরিন্থ করার জন্য। আমরা ডেইডেলাসের ল্যাবিরিন্থ একবার দেখে নিই। ডেইডেলাস ল্যাবিরিন্থ, এই যে এই ল্যাবিরিন্থ এটাকে বলে একটা স্বপ্নের মধ্যে বা এটা বাস্তবে অ্যাকচুয়ালি ল্যাবিরিন্থ, মানে কোনখান দিয়ে ঢোকার রাস্তা আর কোনখান দিয়ে বেরোবার রাস্তা খুঁজে পাবে না, তাকে ল্যাবিরিন্থ বলে। এই ল্যাবিরিন্থের মধ্যে দুজন গ্রিক ক্যারেক্টার, একটা ডেইডেলাস, একটা আইকারাসকে ছেড়ে দিয়েছিল কিং মিনস। একটা মনস্টার, ভেতরে একটা মনস্টার আছে, বলেছিল ল্যাবিরিন্থ তৈরি করে যাতে সে বেরোতে না পারে, এবং এইখান দিয়ে বেরোবার জায়গা, এখান দিয়ে বেরোবার জায়গা, এবং এইখান দিয়ে বেরিয়ে পড়ে এই ডেইডেলাস এবং আইকারাস খুব তাড়াতাড়ি সূর্যের দিকে চলে যায় এবং তার ডানা গলে যায়, সে পড়ে মারা যায়। ইটস এ গ্রিক মাইথোলজিক্যাল মিথ। সেখানে অ্যারিয়েডনে বলে একটা ক্যারেক্টার ছিল, দ্য ক্রেটান প্রিন্সেস। সে কিন্তু পুরো ল্যাবিরিন্থটা তার মনের মধ্যে ক্রিয়েট করতে পারত। এই মিনাটোর হচ্ছে সেই মনস্টার যে ভিতরে তালা করতে এই ল্যাবিরিন্থের মধ্যে থাকতো। এই অ্যারিয়েডনে তার মনের মধ্যে ল্যাবিরিন্থ ক্রিয়েট করতে পারতো। he can create mazes and labyrinths inside her mind। এই মাইথোলজিক্যাল ক্যারেক্টারটাকে 2010 সালের সিনেমাতে একটা সত্যিকারের চরিত্র বলে ক্রিয়েট করে দিল নোল্যান। স্বপ্নের মধ্যে স্বপ্ন, তার মধ্যে স্বপ্ন। আমরা ইনসেপশন সিনেমাটাকে একবার দেখে নেব, মানে সিনেমার কয়েকটা সিন দেখবো একবার। এক মিনিট, আমার কাছে ডাউনলোড আছে। আমার কাছে ডাউনলোড আছে, আমি ডাউনলোড করি, ওই জন্য রেখে দিয়েছি। আমি ডাউনলোড করি চালাচ্ছি, কারণ ডাউনলোড করে চালাচ্ছি এই কারণে, না হলে আবার ইউটিউব থেকে কি বলবে, এখানে আবার সাউন্ডটা একটু অন্যরকম করে দিলে হয়তো বেঁচে যাবো। এই যে এখানে ডম কব, এ হচ্ছে ডমিনিক কব, আর এ হচ্ছে সাইটো। ডমিনিক কব স্বপ্ন চুরি করে। কেমন করে স্বপ্ন চুরি করে? থ্রু দ্য ইউজ অফ দ্য টোকেন অ্যান্ড টোটেম। টোটেম হচ্ছে এই যে যেটা হাত থেকে বং করে ঘুরিয়ে দেবে, এটাকে টোটেম বলা হয়। এবার এই যে সময়, টাইম, টিকটক, ভালো করে বোঝো, মানে যারা অনেকে আছে তারা দেখতে পাচ্ছে না বা ঠিকমতো বুঝতে পারছে না। দুজন ডমিনিক দুটো জায়গাতে। এখানে একটা ডমিনিক শুরু হচ্ছে এই সমুদ্রের মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে তার মানে বডিটা ভেসে এলো, এই লিওনার্দোর বডিটা ভেসে এলো, এবং লিওনার্দোকে আমরা দেখতে পাচ্ছি একে জোর করে নিয়ে আসবে এই গার্ডেরা। যার কাছে নিয়ে আসবে সে কিন্তু 80 বছরের পুরনো সাইটো, মানে সাইটোর আগের রূপ। এইটা হচ্ছে টোটেম, যেটা দিয়ে স্বপ্ন দেখা হয়। যারা সিনেমাটা দেখোনি তাদের পক্ষে বোঝা খুব মুশকিল। সিনেমাটা অনেকগুলো লেয়ারে, 3-4টে লেয়ারে সিনেমাটা হচ্ছে। এই যে লিওনার্দোকে এনে বসিয়ে দিয়েছে এখানে,
আর এখানে এটা স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে এগুলো হচ্ছে। এই যে ড্রিম স্লিপ, স্বপ্নের মধ্যে পুরো জিনিসটা ঘটছে। এই যে হি ইজ স্লিপিং, আর চারপাশে ঝামেলা হচ্ছে। যখন যে মুহূর্তে এই যে টার্মোয়েল, এটা স্বপ্নের মধ্যে হচ্ছে। যখনই স্বপ্নের মধ্যে হচ্ছে তখন কিন্তু এখানে আর্থকোয়েক হচ্ছে। তিনটে জায়গায় রয়েছে এই একই লোক, একই সঙ্গে তিনটে জায়গায় প্রেজেন্ট। সাইটোর সঙ্গে প্রেজেন্ট, বুড়ো সাইটো, এটা সাইটোর ইয়াং সাইটোর বাড়িতে প্রেজেন্ট। আবার একই সঙ্গে ওই আফগানিস্তানে যে জায়গাটাতে ঝামেলা হচ্ছে সেখানেও প্রেজেন্ট। একটা সিন আছে, এই যে এদের ঘুম থেকে তুলছে, কারণ চারপাশে যে ঝামেলা হচ্ছে ঘুম থেকে তুলতে হবে। এবার যখন ঘুম থেকে তুলছে, এই বিখ্যাত সিন, এই যে সাইটোকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, এবং চারপাশে যে এই যে এই যে এই যে পৃথিবীটা ভেঙে পড়ছে, এটা কেন ভেঙে পড়ছে? কারণ স্বপ্ন থেকে জাগছে, তাই। এটা আসল হচ্ছে না, এটা স্বপ্ন থেকে জাগার যে প্রতিক্রিয়া। মানে আমরা হয় না, স্বপ্ন থেকে যখন জাগি তখন যেন ব্রেক করে, পুরো ব্যাপারটা কোল্যাপস করে যায়। এই স্বপ্ন থেকে উঠছে, সেই জন্যই চারপাশটা কোল্যাপস করছে, এই যে ভেঙে পড়ছে। এবার এমন সময়ে কিছুতেই তখন জাগাতে পারবে না, তখন কি করবে? তখন একে জলে ফেলে দেবে। এই দেখো, ওয়েট করো, ওঠো ভাই, তুলতে পারছে না ঘুম থেকে। বলছে গিভ হিম দ্য কিক, ডাঙ্ক হিম। ডাঙ্ক হিম মানে তাকে জলে চুবিয়ে ফেলো। এই যে ফেলে দিল, জলে চুবছে। ভালো করে বোঝো, একে জলে ফেলে দিচ্ছে এবং এই চারপাশের পৃথিবীর মধ্যে জল ঢুকে পড়ছে। দেখো, এই জলে পড়ছে স্লো মোশনে, আর চারপাশে জল ঢুকছে। ভাবো এটাকে সিনেমাতে করতে কি কি পরিশ্রম করতে হয়েছে। জলের মধ্যে পড়ছে, সব একটা অন্য স্বপ্ন থেকে স্বপ্নে উঠছে, এই স্বপ্নটা পুরো ভেঙে যাচ্ছে, ঘুম থেকে উঠে পড়ছে। এটা পুরো স্বপ্ন। হ্যাঁ, ওই ঘুমটা ভেঙে গেল, এই সাইডে উঠে পড়েছে, এই পেছন থেকে উঠে দুম করে ফেললো। কোনো না কোনোভাবে স্বপ্নটাকে করে এখান থেকে বেরিয়ে যাবে ওরা, কারণ এর স্বপ্ন চুরি করছিল। আর এগুলো সব এগুলো বাস্তবে ঘটছে, এগুলো বাস্তবে ঘটছে, এগুলো স্বপ্নে ঘটছে। আবার এখান থেকে আরেকটা জায়গায় চলে যাবে। এই যে পুরো মানে স্বপ্ন নিয়ে সিনেমা, স্বপ্ন চুরির সিনেমা, এটা হচ্ছে ইনসেপশন। পুরোটা স্বপ্ন নিয়ে, এই যে আর্কিটেকচার, এই যে স্ট্রাকচার, সিনেমা জুড়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হবে, অ্যাকশন, এগুলো পুরোটা স্বপ্ন নিয়ে। দাঁড়া আপনাকে দেখাচ্ছি। এই এই আমি এখানটা দেখা, এটা হচ্ছে অ্যারিয়াডনের চরিত্র অভিনয় করেছিল ম্যারিয়ান কটিয়ার্ড। মানে এ দেখো, লিফটের একটা জায়গাতে এ দেখতে পাচ্ছে যে এর সঙ্গে সময় কাটানো যে সময়গুলো এ দেখতে পাচ্ছে, যে এর বিলাভের সঙ্গে যে সময়গুলো কাটাচ্ছে। এবার দেখো খুব ভালো করে দেখো, লিফটে উঠলো, লিফটে উঠে লিফট কখনো আমাদের কি সমুদ্র স্তরে নিয়ে যাবে? যাবে না তো। এই লিফট আমাদের স্ট্রেট গিয়ে নিয়ে চলে যাচ্ছে এই সমুদ্রের এখানে। মানে এই যে কনসিয়াসনেসের বিভিন্ন স্টেজ, আমাদের মনের যেরকম অবচেতন মন, এর অনেকগুলো স্টেজ রয়েছে, সেই স্টেজগুলো লিফটের মাধ্যমে বিল্ডিং এর মধ্যে দিয়ে এক্সপ্রেস করছে। কে করছে? ক্রিস্টোফার নোল্যান। ফলে বুঝতে পারছো কত কমপ্লেক্স সিনেমা। যখন তুমি এর রিভিউ করছো তখন কিন্তু এই যে স্বপ্ন চুরির গল্পটা কতটা মাল্টি লেয়ার্ড লেভেলে হচ্ছে, 3-4টে তলাতে ঘটছে এই স্বপ্ন চুরির ব্যাপারটা পুরোটা, সেইটা তুমি কিন্তু বলছো। আমি সেই বিখ্যাত সিনটা দেখাতে চাই যেখানে বিল্ডিং গুলো এদিক ওদিক হচ্ছে। দেখি আমি যদি দেখাতে পারি সেটা, ওই ইউটিউবে খুব সহজে দেখানো যাবে, ওই জন্য ইউটিউবের সাহায্য নিচ্ছি। বিল্ডিং পার্সপেক্টিভ বেন্ডিং সিন, যেটা পার্সপেক্টিভ বেন্ডিং সিন, কোথায়? ইনসেপশন। তোমরা যে পার্সপেক্টিভে গোটা পৃথিবীকে দেখো, সেইটা বেন্ড করছে, তাই তো? এই যে সিটি বেন্ডিং, দেখো শহরের বাজার, বাজারের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছে এই দুজন, স্বপ্নকে এমন করে তৈরি করবে তাই নিয়ে, হাউ টু বিল্ড দ্য সিটি অফ দ্য ড্রিমস। এই যে বিল্ডিং গুলোকে এদিকে নিয়ে চলে আসছে,
স্যার ডক্টর স্ট্রেঞ্জও তো আছে এমনি। ডক্টর স্ট্রেঞ্জার একটুকে বলতে যাচ্ছিলাম, ডক্টর স্ট্রেঞ্জারে এরকম একটা এই এক্স্যাক্টলি পার্সপেক্টিভ বেন্ডিং সিন আছে। এটা আগে করেছে ডক্টর স্ট্রেঞ্জার, তার 6 বছর বাদে হয়েছে, 2014 সালে বা 16 সালের সিনেমা, এটা 10 সালের সিনেমা। এই যে হাঁটতে হাঁটতে ওপর দিকে উঠে গেল, এটা ওপর দিকে হাঁটছে, এই যে এইখান দিয়ে এইখান দিয়ে গাড়ি যাচ্ছে, পার্সপেক্টিভ বেন্ডিং কনসিয়াসনেসের মধ্যে করছে। ডক্টর স্ট্রেঞ্জের হয়েছে বিখ্যাত সিনটা, একবার ডক্টর স্ট্রেঞ্জ তো বললো ওটা মানে না দেখাতে লোক সামলাতে পারলাম না, ওখানে লাইট পোর্টালও আছে ডক্টর স্ট্রেঞ্জে, শুধু মানে ওটা নেই, লাইট পোর্টালের সিনও আছে। এই যে একে যে মুহূর্তে ওপেন ইউর আই বলে একে যে মুহূর্তে দুম করে মারবে, এই যে জানি দাঁড়াও, লাইট পোর্টাল বলা হয়, পোর্টালটাকে ইউজ করে, লাইট পোর্টালকে ইউজ করে। ফলে এই যে সিনগুলো, এগুলোর অ্যানালিসিস করতে হবে যখন তুমি একটা সিনেমা রিভিউ করছো। ফলে আমরা ফিরে আসছি ইনসেপশনে, আমরা ইনসেপশনের এক্সাম্পল দেখাচ্ছিলাম। ইনসেপশন যখন তুমি রিভিউ করবে কি করতে হবে, তোমাকে প্রথমে পুরো গল্পটাকে বলতে হবে, যে ড্রিম উইদিন এ ড্রিম হচ্ছে বলতে হবে, কেমন করে একটা কিক দিয়ে অ্যাওয়েকেন করছে ওই জলের মধ্যে ফেলে, সেই পুরো প্লটটাকে বলতে হবে, এবং কেমন করে শেষ হচ্ছে, অদ্ভুতভাবে ইনসেপশন শেষ হচ্ছে। একটা অদ্ভুত মারপিটের সিন দিয়ে যারা ইনসেপশন দেখেছো তারা মনে করতে পারবে মানে an absolutely chaotic situation, যেখানে পুরো শহরটাই বেঁকে যাচ্ছে। এই যে এই যে পুরো এগুলো কিন্তু পুরো কনসিয়াসনেসে ঘটছে। কোথায় গেল? হোটেলটা ভাঙতে শুরু করবে যখন, 3-4টে ক্যারেক্টার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রয়েছে, এখানে একটা হচ্ছে, অন্য জায়গায় একটা হচ্ছে, আর একটা জায়গায় অন্য জায়গায় হচ্ছে। ফলে এই পুরো প্লট লাইনটাকে তোমায় ইনসেপশনে বলতে হবে যদি তুমি ইনসেপশনে মুভি রিভিউ করতে চাও। তারপরে ইনসেপশনে মিউজিক নিয়ে বলতে হবে, কে কোন চরিত্রে কেমন করে অভিনয় করেছে বলতে হবে, এবং তোমার অভিনয়টা কেমন লেগেছে, সিনেমাটোগ্রাফি টেকনিকগুলো যেগুলো ইউজ করেছে সেগুলো বলতে হবে। বলে তুমি লোকেশন এবং সেট নিয়ে বলতে পারো, যে খানিকটা টোকিওতে হয়েছে, খানিকটা শুটিং করেছে একটা বড় অংশ ইউরোপে, এইগুলো বলে পুরোটাকে মরক্কোতে শুটিং করেছে, মম্বাসাতে, লস অ্যাঞ্জেলসে শুটিং করেছে একটা বড় অংশ, বলে তুমি শেষ করবে। মানে রিভিউ কিন্তু অনেকগুলো এরিয়া নিয়ে কভার করে তোমাকে একটা সিনেমার রিভিউ করতে হবে। যদি তুমি এন্ড গেমের রিভিউ করো, অ্যাভেঞ্জার্সের পুরো অ্যাভেঞ্জারের ফ্র্যাঞ্চাইজি তোমাকে বলতে হবে যে অ্যাভেঞ্জার্স কটা ভাগে বিভক্ত, এটা কত নম্বর সিনেমা, কোন স্টোরি লাইন থেকে শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি তোমাকে বলবো যে কোনো একটা সিকুয়েলের রিভিউ না করে একটা সিঙ্গেল সিনেমার রিভিউ করাই ভালো। জুরাসিক পার্ক 1 এর রিভিউ করতে গেলে তোমাকে জুরাসিক পার্ক 2 এবং 3 এর ব্যাপারে অল্প কিছু বলতে হবে, যে পরবর্তীকালে এগুলো সিনেমা হবে। কিন্তু যদি শুধু কোনো একটা সিনেমা নিয়ে করো, ধরা যাক ইনসেপশন একটাই সিনেমা, বা ধরা যাক পথের পাঁচালী ট্রিলজি 3টে সিনেমা, কোনো একটা সিঙ্গেল সিনেমা নিয়ে করলে 4 ব্লকে তোমাদের সুবিধা। এই হচ্ছে মোটামুটি মুভি রিভিউ। এইভাবে মুভিকে দেখতে হয়, মুভিকে অ্যানালাইজ করতে হয়, মুভিকে রিভিউ করতে হয়। এই 10-12টা যেগুলো কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের উপরে বেস করে ইন্ট্রোডাকশনে ডিরেক্টরের নাম, অ্যাক্টরের নাম, মুভির নাম, টাইটেল, কোন সালে পাবলিশ বলতে হয়, তারপরে তোমার ভিউ পয়েন্ট বলতে হয়, সিনেমাকে অ্যানালাইজ করতে হয়, মুভিটার পারপাস বলতে হয়, ফিল্ম মেকিং নিয়ে বলতে হয়, সিনেমাটোগ্রাফি, সাউন্ড, এডিটিং, সেটিং, লোকেশন নিয়ে, এবং তোমার ভিউ পয়েন্ট দিয়ে শেষ করতে হয়। এই হচ্ছে একটা মুভি রিভিউ এর ক্লাস আমি নেবার চেষ্টা করলাম। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার, দারুণ হয়েছে। বেশ, বলো সুস্মিতা, কিছু বলছো? স্যার বলছি যে, হ্যাঁ স্যার বলছি যে কোনো মুভি রিভিউ করার জন্য বলে দেওয়া থাকে আগে থেকে যে ইংলিশ হতে হবে না বেঙ্গলি হলে হবে? না, এরকম কিছু ব্যাপার নয়। তুমি তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজেরই মুভি তুমি রিভিউ করতে পারো। ইংরেজি করতে পারলে আমি ব্যক্তিগতভাবে মনে হয় ভালো, তবে ইউ ক্যান ডেফিনেটলি রিভিউ বেঙ্গলি মুভি অলসো। ঠিক আছে, কিন্তু একটু বিখ্যাত সিনেমা করো। হ্যাঁ, পথের পাঁচালী বা এরকম ধরনের বিখ্যাত সিনেমা দেখে একটু করো। ঠিক আছে স্যার, পথের পাঁচালীটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো। বেশ, আজকের ক্লাসে আমরা শেষ করলাম ফিল্ম স্টাডিজ। আমরা প্রায় 12টা মতো ফিল্ম স্টাডিজের ক্লাস নিলাম।
আমরা ফিল্ম স্টাডিজ শেষ করে ফেললাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমরা এবার ফিল্ম স্টাডিজ নিয়ে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করতে পারো বা আমাকে ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে যে কোনো সময় করতে পারো। আমরা পরের ক্লাস থেকে মুভ করব হচ্ছে যে যেগুলো বাকি রয়েছে সেই টেক্সটগুলোতে। আমি তো রেকর্ডটা অফ করছি, করে